একদিন সকালে বাড়ির আঙিনা ঝাড়ু দিতে গিয়ে হঠাৎ করে ছিঁড়ে গেল আমিনা বেগমের একমাত্র ভালো শাড়িটি। শাড়িটি ছিল তার সবচেয়ে বড় সম্বল। তিনি ভীষণ মন খারাপ করে স্বামী ইউসুফকে ডেকে বললেন, ওগো দেখো তো, ঝাড়ু দিতে গিয়ে আমার শেষ সম্বল শাড়িটা ছিঁড়ে গেল। এই ছেঁড়া কাপড় পরে আমি আর পাড়ার লোকদের মুখ কিভাবে দেখাবো? আমাদের সংসারে যে কি অভাব তা তো তুমি জানো। একবার আর খেতে পারলে পরের বেলা উপোস থাকতে হয়। মন খারাপ করো না আমিনা। গরিব মানুষের কপালে অভাব তো জন্ম থেকেই লেগে থাকে। আমি সকাল সন্ধ্যা মাঠে হাড়ভাঙা খাটুনি খাটি, কিন্তু ভাগ্যের চাকা তো আর ঘুরে না। তোমার এই কষ্ট আমার নিজের চোখে দেখতে পারছি না। আমার নিজের কষ্ট বড় কিছু নয়, কিন্তু তোমার ছোট ছেলে রাইহানের কথা ভাবো। ওর বয়সের অন্য ছেলেরা কত ভালো মন্দ খায়, আর ও শুকনো ভাত খেয়ে দিন কাটায়। একজন মা হয়ে আমি ওর মুখে একটু পুষ্টিকর খাবার তুলে দিতে পারি না। ছেলেটার দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। আমার মনে হয় আমি কত বড় ব্যর্থ একজন বাবা। যদি অন্য কোনো সচ্ছল ঘরে ওর জন্ম হতো, তাহলে হয়তো রাজপুত্রের মতো সুখে থাকতে পারত। আল্লাহ তো আছেন, উনি নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো পথ খুলে রেখেছেন। আমিনা বেগম স্বামীর এই সরলতা আর আল্লাহর উপর ভরসার কথা শুনে শক্তি পেলেন। তিনি বললেন, তোমার সরল সোজা এই মনটা তো আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। চলো, এখন সামান্য কিছু চাল আছে, তা দিয়ে ভাত রান্না করছি, ওটুকু খেয়ে নাও। আর দোয়া করি আগামীকাল থেকে যেন তোমার জন্য ভালো কোনো কাজের ব্যবস্থা হয়। সন্ধ্যায় রায়হানকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিনা বেগম তার দিকে তাকিয়ে আছেন। ছেলের ফ্যাকাশে মুখ দেখে তার কান্না পাচ্ছে। তিনি স্বামীকে ডেকে বললেন, দেখো তো আমাদের মানিকটা কতটা শান্ত হয়ে ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমের ঘরে ওর মুখটা যেন শুকিয়ে গেছে। মাঝে মাঝে ঘুমের মধ্যে বিড়বিড় করে খাওয়ার কথা বলে, তখন আমার বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমি জানি ওর মা অনেক কষ্ট নিয়েই আমার ঘরে এসেছে। আমাদের তো কিছুই নেই, না ভালো জমি, না জমানো কোনো টাকা পয়সা। রায়হানের ভবিষ্যৎ নিয়ে ভাবলে আমি রাতে দুই চোখ এক করতে পারি না। যদি আমাদের ভাগ্যটা একটু ভালো হতো, তাহলে ছেলেটাকে অন্তত একটা ভালো স্কুলে পড়াতে পারতাম। আর তুমি তো জানো, তোমার ছোট ভাই হাসান আর তার বউ ফাতেমা আমাদের দু চোখে দেখতে পারে না। ওরা কত আরাম আয়েশে থাকে, অথচ আমাদের দিকে ফিরেও তাকায় না। ওর কথা আর বলো না। ও আমাকে ভাই বলেই মনে করে না। ওর অহংকার আর খারাপ ব্যবহারের কারণে আমরা আজ নিজের বাড়িতে থেকেও পরের হয়ে গেছি। কিন্তু আমি হাল ছাড়ব না। আমার ছেলের জন্য হলেও আমাকে লড়ে যেতে হবে। হ্যাঁ, আমাদের একটা মাত্র আশা এই ছেলেটা। আমি প্রতিদিন দোয়া করি এখন যেন বড় হয়ে আমাদের এই অভাব দূর করতে পারে। অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাই। কাল ভোরে আবার তোমাকে মাঠে যেতে হবে। পরদিন খুব ভোরে ইউসুফ মিয়া জমিতে গিয়ে দেখলেন এক অভূতপূর্ব দৃশ্য। তার সমস্ত ফসল পচে মাটিতে মিশে গেছে। তিনি মাটিতে বসে পড়েন। আমিনা, দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেছে। আমাদের সব ফসল পচে মাটিতে মিশে গেছে। আমাদের এখন কি হবে? ও মা গো, এ কি হলো? গতকাল সকালে দেখলাম গাছগুলো সতেজ ছিল। কে বা কারা আমাদের এমন ক্ষতি করলো? আমরা তো কারো ক্ষতি করে নেই। এটা নিশ্চয়ই ছোট ভাই হাসানের কোনো শয়তানি বুদ্ধি। ও চায় না আমরা কোনোদিন ভালো থাকি। আমার সারা বছরের কষ্টের ফসল আজ মাটিতে মিশে গেল। আমি কার কাছে গিয়ে বিচার চাইব? এই পোড়া কপাল নিয়ে আমি এখন কোথায় যাব? ওগো শান্ত হোক। এভাবে ভেঙে পড়লে আমাদের ছোট রাইহান অনেক ভয় পাবে।
যে আমাদের এই সর্বনাশ করেছে তার বিচার আল্লাহ করবেন। চলো দেখি নষ্ট ফসলের মাঝে ভালো কিছু আছে কিনা। না গো, সব শেষ, কিছুই বাকি নেই। এখন আমাদের পরিচয় হবে পথের ভিখারি হিসাবে। আমাদের কপালে মনে হয় সত্যি আর ভাত জুটবে না। চলো বাড়ি ফিরে যাই, এই দৃশ্য আমি আর দেখতে পারছি না। বাড়িতে ফিরে এসে ইউসুফ মিয়া মাথা নিচু করে বসে আছেন। ঠিক সেই সময় এসে হাজির হন তার ছোট ভাই হাসান ও তার স্ত্রী ফাতেমা। ওরে বাপরে, বড়দা তো দেখি মাথা নিচু করে বসে আছেন। কি গো বড়দা, ফসল নাকি সব শেষ? যেমন অলস মানুষ তেমনি আপনার কপাল, সারা জীবন এই ছেঁড়া কাঁথায় শুয়ে যেতে হবে। হাসান, তোর বড় ভাইয়ের এই দুর্দশা দেখে লজ্জা করছে না? উল্টো তুই হাসাহাসি করছিস। আমি তো কারো ক্ষতি করিনি, তবে কেন বারবার আমার সাথেই এই দুর্ভাগ্য ঘটে? তুই অন্তত আমাকে শান্তিতে থাকতে দে। শান্তি তো আপনার মতো লোকের জন্য নয় বড়দা। আপনার তো থাকার জায়গা পাওয়াই উচিত না এই গ্রামে। যার ঘরে খাবার নেই, যার বউ ছেঁড়া শাড়ি পরে, তার কি কোনো সম্মান আছে? ছোট, তুই আমাকে এভাবে অপমান করতে পারিস না। আমি জানি আমার অভাব আছে, কিন্তু আমার তো কোনো পাপ নেই। হাসান, কেন তুই আমাকে এত ঘৃণা করিস আমি তা জানি না। ঘৃণা না বড়দা, এটা হলো আপনার প্রাপ্য। আপনি অলস আর কুঁড়ে বলেই আপনার এই দশা। সেই রাতে হাসান ও ফাতেমা গোপনে ইউসুফের জমির দিকে যায়। খুব ভালো করে আগুন লাগিয়ে দাও, যেন কাল সকালে এসে বড়দা শুধু কয়লা দেখতে পায়। আর যেটুকু ফসল আশা আছে সব আজ রাতের অন্ধকারে শেষ হয়ে যাক। আমাদের সাথে টক্কর দেওয়ার ফল আজ বুঝবে। ঠিক বলেছ ফাতেমা। বড়দা ভেবেছিল আবার চাষাবাদ করে ঘুরে দাঁড়াবে। আজ ওর এই জমি আমি চষে দেব, যাতে চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। হ্যাঁ, ইউসুফের বউ আমেনা তো খুব বড় বড় কথা বলেছে। কাল সকালে যখন দেখবে সব পুড়ে ছাই, তখন ওর সেই অহংকার মাটি হবে। আজ রাতের পর ওরা ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ খুঁজে পাবে না। এই তো ওর আসল পাওনা। বড়দার কপালে যে আজ পুরোপুরি পোড়া কয়লা হলো, এতেই আমার শান্তি। পরদিন সকালে ইউসুফ নিয়ে এসে দেখলো তার জমি পুরোপুরি পুড়ে ছাই। আমেনা, একই দেখছি, আমাদের জমি পুরো কালো হয়ে ছাই হয়ে গেছে। কে এমন নিষ্ঠুর কাজ করতে পারে? আমাদের তো সব আশা ভরসা আগুনের শিখা হয়ে গেল। আমরা কার কাছে যাব? আমার বুকের ভিতরে হাহাকার করছে। যেটুকু আশা নিয়ে তুমি আবার জমিতে নেমেছিলে তাও আজ পুড়ে ছাই। আমরা কি সত্যি আর বাঁচতে পারবো না? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, তবে কেন বারবার আমাদের সাথে এমন হচ্ছে? মানুষের মনে কি দয়া মায়া বলতে কিছু নেই? এখন আমাদের ছেলেকে আমি কি খাওয়াবো? ও তো না খেতে পেয়ে মরে যাবে। এটা নিশ্চয়ই সেই শয়তান হাসানের কাজ। ও ছাড়া আর কেউ এমন জঘন্য কাজ করতেই পারে না। কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই বিচারও চাইতে পারছি না। আমাদের ভাগ্যটাই আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। চলো বাড়ি ফিরে যাই, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। হতাশ হয়ে ইউসুফ মিয়া জঙ্গলের দিকে হাঁটতে থাকেন। হঠাৎ তিনি ঘন জঙ্গলের ভিতরে অদ্ভুত জিনিস দেখতে পান। তিনি অবাক হয়ে ওঠেন। এত বড় মিষ্টি কুমড়া তো জীবনেও দেখিনি। আরে, এটা তো সোনার মতো চকচক করছে। এই বিপদের দিনে কি কোনো অলৌকিক কিছু হতে চলেছে? কুমড়ো হঠাৎ কথা বলে উঠল। ভয় পেও না চাষি ইউসুফ, আমি কোনো সাধারণ কুমড়ো নই। আমি তোমার সততা আর কষ্ট দেখে তোমার সামনে এসেছি। তুমি আমাকে তোমার ঘরে নিয়ে চলো।
আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব। তুমি কথা বলতে পারো? হ্যাঁ জাদুর কুমড়ো, আমি তো এক নগণ্য গরিব মানুষ, আমার সব শেষ হয়ে গেছে। তুমি কি সত্যি আমায় সাহায্য করতে পারবে, নাকি এটা আমার মনের কোনো ভুল ধারণা? বিশ্বাস করো চাষি ইউসুফ, আমি তোমাকে সাহায্য করতেই এসেছি। আমার ভিতর থেকে কিছু জাদুর বীজ নিয়ে তোমার পুরা জমিতে রোপণ করো। দেখবে কাল সকালেই তোমার সকল অভাব দূর হয়ে যাবে। তোমার কথাগুলো আমার মরা মনে আবার প্রাণ ফিরিয়ে দিল। আমি তোমাকে আমার কুড়ে করে নিয়ে যাব। আমার স্ত্রী আর ছেলে তোমাকে দেখে নিশ্চয়ই খুব খুশি হবে। চলো আমার সাথে চলো। ইউসুফ মিয়া যখন কুমড়ো নিয়ে গ্রামে ফিরছেন, তখন হাসান আর ফাতেমা তাকে দেখে হাসাহাসি শুরু করে দেয়। ওগো বড়দা, দেখছি জঙ্গল থেকে পচা কুমড়ো নিয়ে এসেছে। খাওয়ার জিনিস নেই, অথচ এখন জঙ্গলি কুমড়ো দিয়ে ঘর সাজাবে। কি কপাল রে বাবা, গরিবের এখন কুমড়োই ভরসা। একদম ঠিক বলেছ ফাতেমা, বড় দাদার মাথায় আর কিছুই নেই। ফসলের জমি যখন পুড়ে ছাই, তখন জঙ্গল থেকে এই আবর্জনা নিয়ে আসা ছাড়া আর কি উপায় আছে? এই কুমড়ো কি তোমায় সোনা দেবে বড়দা? তোমরা যে যাই বলো হাসান, এই কুমড়ো আমার জীবনের একমাত্র আলো। তোমরা আমাকে অনেক ক্ষতি করেছো, কিন্তু আল্লাহ আমাদের হাত ছাড়েননি। তোমরা দেখে নিও, কাল থেকে আমাদের সুদিন শুরু হবে। সুদিন নাকি দুর্দিন, তা তো কাল সকালেই দেখা যাবে। আপনার এই জঙ্গলি কুমড়ো ডাস্টবিনে ফেলে দিন বড়দা। লোকে দেখলে পাগল বলবে। জাদুর গল্প কি আর বাস্তবে হয় নাকি? কিন্তু ইউসুফ মিয়া তাদের কথায় কর্ণপাত না করে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে ফিরে ইউসুফ মিয়া সব ঘটনা স্ত্রীকে খুলে বললেন। তিনি জাদুর বীজগুলো নিয়ে রাতেই জমিতে পুঁতে দেন। আমিনা বেগম উদ্বিগ্ন হয়ে তাকিয়ে থাকেন। পরদিন ভোরে উঠে ইউসুফ মিয়া জমিতে গিয়ে দেখতে পান অভাবনীয় দৃশ্য। আমেনা, জাদুর কুমড়োর বীজ থেকে পুরো জমি কুমড়ো দিয়ে ভরে গেছে। আর এক একটা কুমড়ো বাজারে কত দামে বিক্রি হচ্ছে তুমি কল্পনাও করতে পারবে না। আমাদের কষ্টের দিন আজ থেকে শেষ। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমাদের জমিও আজ সোনা ফোলাচ্ছে। এই টাকা দিয়ে আগে আমি আমার ছেলের চিকিৎসা করাবো, আর ওর মুখে পুষ্টিকর খাবার তুলে দেব। ঠিক বলেছ আমেনা, এই টাকা দিয়ে আমি তোমার জন্য নতুন শাড়ি কিনবো আর আমাদের ভাঙা ঘরটা মেরামত করব। জাদুর কুমড়ো সত্যিই আমাদের জীবন বদলে দিয়েছে। আমাদের আর এখন গ্রাম ছেড়ে পালাতে হবে না। তারা দুইজনই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং বাকি কুমড়োগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন। খবর ছড়িয়ে পড়ে যে ইউসুফ মিয়া খুব ধনী হয়ে গেছেন। হাসান ফাতেমা হিংসায় বুক জ্বলে পুড়ে যাচ্ছে। এক রাতে তারা গোপনে জাদুর কুমড়ো চুরি করার পরিকল্পনা করে। ওই তো সেই জাদুর কুমড়ো, এটা ইউসুফকে এত বড়লোক বানিয়ে দিল। আজ রাতে আমি এটা চুরি করে নিয়ে যাব, তারপর আমি হব এই গ্রামের সবচেয়ে ধনী। সাবধানে কাজটি করতে হবে, যেন কোনো শব্দ না হয়। কিন্তু যখন হাসান কুমড়োটি তুলতে যায়, তখনই কুমড়োটি কথা বলে ওঠে। থামো লোভী মানুষ, অন্যের ভালো সহ্য করতে পারো না, আবার চুরি করতে এসেছো। তোমার মতো খারাপ মানুষকে আজ আমি উচিত শিক্ষা দিব। হাসান ভয় পেয়ে কাঁপতে শুরু করে। ও মাগো, এটা তো সত্যিই জাদুর কুমড়ো। আমাকে ক্ষমা করে দিন কুমড়ো মশাই। আমি আর কখনো চুরি করব না, ইউসুফের কোনো ক্ষতি করব না। হাসানের চিৎকার শুনে ইউসুফ ও তার বউ ঘরে চলে আসে। তখন হাসান ইউসুফকে বলে, বড়দা, আমাকে বাঁচান। আমি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আমার সব ভুল বুঝতে পেরেছি। আপনি আমাকে এই জাদুর কুমড়োর রাগ থেকে বাঁচান। শান্ত হও জাদুর কুমড়ো, ও তার ভুল বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দাও। সততা ছাড়া সুখ পাওয়া যায় না। হাসান যা করেছে সব ভুলে যাও, এখন থেকে ভালো হয়ে যাবে সে। হ্যাঁ, ক্ষমা করাই হলো মহত্বের কাজ। এখন থেকে সবাই মিলে এই গ্রামে মিলেমিশে থেকো। তোমাদের আর কোনো অভাব থাকবে না। আর হাসান, তোমার মনেও যেন কোনো হিংসা না থাকে।
তারপর থেকে গ্রামে শান্তি ফিরে আসে। ইউসুফ মিয়ার সততা, জাদুর কুমড়োর কৃপায় গ্রামের সবাই সুখ শান্তিতে থাকতে শুরু করে। হাসান ও ফাতেমা তাদের ভুল বুঝতে পারে এবং তারা ভালো মানুষ হয়ে ওঠে। তারা ইউসুফ মিয়ার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সবাই মিলেমিশে একসাথে থাকে। রায়হান এখন খুব সুস্থ ও হাসি খুশি। সে ভালো স্কুলে পড়াশোনা করে এবং তার বাবা মাকে নিয়ে সে খুব গর্বিত। ইউসুফ মিয়া এখন গ্রামের সবচেয়ে সম্মানিত, কিন্তু তিনি আগের মতোই সহজ সরল ও সৎ রয়েছেন। গল্পের শিক্ষা: সততা, পরিশ্রম ও আল্লাহর উপর ভরসা রাখলেই একদিন না একদিন সাফল্য অবশ্যই আসে। হিংসা ও লোভ কখনো ভালো ফল বয়ে আনে না। ক্ষমা করাই হলো সবচেয়ে বড় গুণ। আর পরিবারের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলেই পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে। দয়া করে মনে রাখবেন, এই গল্পটি একটি কাল্পনিক কার্টুন গল্প। এর মাধ্যমে শুধুমাত্র ভালো নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভালোবাসা জানাতে ভুলবেন না। আপনার একটি লাইকই আমাদের নতুন গল্প তৈরির শক্তি। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আসছে আরও হৃদয় ছোঁয়া, শিক্ষামূলক এবং বাস্তব জীবনের গল্প। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।